সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি তামিল সিনেমা যার নাম এস সেটি নিয়ে, যেখানে নায়ক হিসাবে অভিনয় করেছেন দক্ষ অভিনেতা বিজয় সেতুপাথী। এই সিনেমাটি শুধু একটি ক্রাইম থ্রিলারই না, এটি এক দারুণভাবে গাঁথা গল্প, যেখানে আছে অপরাধ, ভালোবাসা, দুঃখ, প্রতিশোধ এবং শেষে গিয়ে দারুণ এক টুইস্ট। চলুন আজ আমরা সিনেমাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে এক্সপ্লেইন করি যেন আপনারা পুরো গল্পটি সিনেমার মতোই উপভোগ করতে পারেন। গল্পের শুরুটা মালয়েশিয়ার একটি বিমানবন্দরে। সিনেমার শুরুতে আমাদের নায়ককে মালয়েশিয়ার বিমানবন্দরে অবতরণ করতে দেখতে পাই। তখনই জেল থেকে একজন লোক নায়ককে ফোন করে জিজ্ঞেস করে সে কেন জেল থেকে পালিয়েছে। নায়ক ফোনে বন্দীকে বলে যে দেখো, আমি আর আগের মতো নেই, আমি বদলে গেছি, এখন আমি সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে যাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারি বিজয় সেতুপাথী একজন ক্রিমিনাল, যে জেল থেকে পালিয়ে ভিন্ন পরিচয়ে মালয়েশিয়াতে এসেছে নতুন করে জীবন শুরু করতে। ঠিক সে সময় বিমানবন্দরে উপস্থিত ছিল আরিভু নামের এক মালয়েশিয়ান প্রবাসী। তার গ্রামের লোকজন জানে আরিভু মালয়েশিয়ার একজন বিশাল ধনী ব্যক্তি, তাই গ্রাম থেকে কেউ কাজ করতে মালয়েশিয়ায় এলে আরিভুর উপর দায়িত্ব পড়ে তাকে সেটেল করানোর। আরিভু বিজয়কে দেখে বলে ওঠে, তুমি কি সেই বোল্ট ক্যান্নান? বিজয় অবাক হয়ে যায় কিভাবে আরিভু তাকে চিনতে পারলো সেটা দেখে। আসলে নায়ক এবং আরিভু একে অপরকে চিনতে পারে না। সেদিন তার গ্রাম থেকে বোল্ট ক্যান্নান নামের এক লোকের আসার কথা ছিল। আরিভু বোল্ট ক্যান্নানের গেট আপ দেখে সে ভেবে নেয় এই লোকটি তার গ্রাম থেকে এসেছে। আর যেহেতু নতুন শহরে বিজয়ের থাকার কোনো ব্যবস্থা ছিল না, তাই সেও আরিভুর কথা মেনে নিয়ে নিজেকে বোল্ট ক্যানিয়ন হিসাবে সায় দেয়। অর্থাৎ আরিভু যে বোল্ট ক্যানিয়নকে খুঁজছিল সেটা বিজয় নয়, কিন্তু বিজয় বুঝেছে যে সে যদি নিজেকে বোল্ট ক্যানিয়ন হিসাবে মেনে নেয় তাহলে আরিভু তার থাকা খাওয়ার ব্যবস্থা করবে, তাই সে নিজেকে সেই পরিচয়েই সায় দেয়। আরিভু বোল্ট ক্যানিয়নকে বলে, এই শহরে তোমার থাকা খাওয়ার সব খরচ আমি বহন করব। আরিভু বোল্ট ক্যানিয়নকে জিজ্ঞেস করে তার নাম কেন বোল্ট ক্যানিয়ন রাখা হলো। তখন বিজয় তাকে বানিয়ে একটা গল্প বলে দেয়। সেটা হলো, সে যখন 12 বছরের ছিল তখন তার শহরে অনেক অন্যায় ঘটছিল, সে সব অন্যায়ের প্রতিবাদ করত, তাই তার নাম রাখা হয়েছিল বোল্ট ক্যানিয়ন। কিন্তু এই গল্পটা আরিভুর পছন্দ হয় না। তখন সে আরেকটা গল্প বানিয়ে বললে, সেটা হলো সে আসলে ছোটবেলা থেকে সবার গাড়ির বোল্ট খুলে বিক্রি করত, তারপর থেকে লোকেরা তার নাম রেখেছে বোল্ট ক্যানিয়ন। আরিভু তার কাজ নিয়ে খোঁচা দিয়ে মালয়েশিয়াতে কোনো রকম চুরি করা থেকে বিরত থাকার উপদেশ দিয়ে বোল্ট ক্যানিয়নকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, তুমি এখন থেকে এখানেই থাকবে। পরের দিন আরিভু বোল্ট ক্যানিয়নকে একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটির নাম কল্পনা। কল্পনাকে আরিভু এক পাক্ষিকভাবে ভালোবেসে থাকে। কল্পনার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে বোল্টের একটা চাকরির ব্যবস্থা হয়। বোল্ট যখন সেখানে কাজ করতে যায় তখন সে জানতে পারে যে কল্পনা অর্থের সমস্যায় পড়েছে। আসলে মালয়েশিয়ার একটা বড় মাফিয়া যার নাম ছিল ধর্মা, সেই ধর্মার কাছ থেকে কল্পনা 5 লক্ষ রিঙ্গিত লোন নিয়েছে, কিন্তু তা সে পরিশোধ করতে পারেনি। তাই কল্পনা খুবই মানসিক যন্ত্রণায় আছে, কারণ ধর্মা যে কোনো সময় তার রেস্টুরেন্ট দখল করে নিতে পারে। তারপরের দৃশ্যে আমরা পরিচিত হই রাজা দুরাই বা সংক্ষেপে রাজা নামের একজন পুলিশ অফিসারের সঙ্গে। রাজা পেশায় ছিল একজন পুলিশ। তার এলাকায় একটি ছেলে একটি মেয়ের ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করছিল। সেই মেয়েটি রাজার কাছে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রাজা মেয়েটির অভিযোগ শুনে সেই ছেলেটির কাছ থেকে মেয়েটির ভিডিও এবং ছবিগুলো নিজের কাছে নিয়ে নেয় এবং ছেলেটিকে সতর্ক করে দেয় যাতে মেয়ের আশেপাশে না থাকে। কিন্তু আসলে রাজা নিজেই ছিল একজন খারাপ চরিত্রের লোক। সে সেই ছবিগুলো দিয়ে উল্টো মেয়েটিকে ব্ল্যাকমেইল করা শুরু করে এবং তাকে তার কাছে আসতে বলে, তা না হলে সে এই ভিডিও এবং ছবিগুলো ভাইরাল করে দেবে সেই ভয় দেখায়। ফলে মেয়েটি বাধ্য হয় রাজা দুরাইয়ের লালসার শিকার হতে। এদিকে রেস্টুরেন্টে চাকরি নিয়ে বোল্ট ক্যানিয়ন বেশ ভালোই জীবনযাপন করছিল। এরপর বাসে এক দৃশ্যে তার দেখা হয় রুকু বা রুকমিনী নামের একটি মেয়ের সঙ্গে। একজন লোকের পার্টস চুরি হয় এবং রুকু সন্দেহ করে চোর হচ্ছে বোল্ট ক্যানিয়ন। তবে সত্যটা হলো বোল্ট ক্যানিয়ন এরকম কিছুই করেনি। আসলে বাসে ওঠার আগে এক লোকের মানি ব্যাগ সে ফেলে দিয়ে আবার নিজেই খুঁজে দিয়েছিল। তখন লোকটি পুরস্কার স্বরূপ তাকে টাকা দিলে সেই টাকা সে একজন ভিক্ষুককে দিয়ে দেয়। রুকু এই জিনিসটা দেখে এবং ভাবে যে হয়তো বোল্ট একজন চোর। রুকু না জানলেও দর্শকরা বুঝে যায় বোল্ট ক্যানিয়ন চোর হলেও মানুষের উপকার করে থাকে। এরপর থেকে বোল্ট ক্যানিয়ন রুকুর প্রতি আকৃষ্ট হতে শুরু করে। রুকু অবশ্য তাকে অবিশ্বাসের দৃষ্টিতেই দেখত। তাদের সম্পর্কটাই শুরু হয় সন্দেহ আর ভুল বোঝাবুঝি দিয়ে। এরপর বোল্ট ক্যানিয়ন রুকুর পিছু নেয়। রুকু তাকে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু কেন আসছো? বোল্ট উত্তর দেয় যে আমি তোমার পিছু নিচ্ছি না, বরঞ্চ আমার বাড়ি তোমার এখানে।
তখন সে দেখতে পায় সে আসলে রুকুর একজন প্রতিবেশী। রুকু তার বাড়িতে তার বাবার সঙ্গে থাকতো এবং আমরা জানতে পারি যে রুকুর বাবা আর কেউ নয়, সেই পুলিশ অফিসার রাজা দুরাই। তবে এ কিন্তু তার আসল বাবা নয়, রাজা দুরাই হচ্ছে তার সৎ বাবা। রাজা প্রতিদিন মদ্যপান করে এবং মেয়েদের বাড়িতে নিয়ে আসে এবং তাদের সঙ্গে খারাপ কাজ করত। রুকুকে তার উপার্জনের একটা অংশ রাজাকে দিয়ে দিতে হতো। রুকু একটা ক্যাফেটেরিয়াতে ওয়েটার হিসেবে কাজ করত। একদিন কিছু বদমাশ সেখানে রুকুকে জ্বালাতন করতে আসে। তারপর বোল্ট ক্যানন এবং কল্পনা সেখানে গেলে বদমাশরা কল্পনাকেও টিজ করে। তখন বোল্ট ক্যানন রেগে যায় এবং তাদের সবাইকে মারধর করে। এভাবেই মূলত রুকু এবং বোল্ট ক্যাননের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। তারপর দুজন একে অপরকে বুঝতে শুরু করে এবং একে অপরকে পছন্দ করতেও শুরু করে দেয়। রুকু বোল্ট ক্যাননকে বলে যে রাজা তার আসল বাবা নয়। আসলে তার বাবা মারা যাবার পর তার মা রাজাকে বিয়ে করেছিল, কিন্তু 2 বছর পর তিনিও মারা যান। মা মারা যাবার পর রাজার আসল চেহারা রুকু দেখতে পারে। সে প্রতিদিনই বাড়িতে মেয়েদেরকে নিয়ে আসতো এবং তাদের সঙ্গে খারাপ কাজ করত। রুকু তখন রাজাকে বাড়ি ছেড়ে দিতে বলেছিল, কিন্তু রাজা তাকে বলে যে এই বাড়িতে তারও একটা অংশ আছে। বাড়ির অর্ধেকের দাম 10 লক্ষ রিঙ্গিত যদি রুকু তাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে রাজা দুরাই সেই বাড়ির উপর দাবি ছেড়ে দেবে। এভাবেই রাজা রুকুকে হয়রানি করতে শুরু করে। এজন্যই রুকু তার উপার্জন প্রতিদিন রাজাকে দিয়ে দেয়, যাতে অল্প অল্প করে দায় দেনা শোধ করতে পারে সে। এ কথা শুনে বোল্ট ক্যানন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে যে এত অল্প বয়সে তুমি এত কষ্ট পাচ্ছ। তারপর দিন বোল্ট ক্যানন রুকুর কর্মক্ষেত্রে যায় এবং বলে যে তোমার সমস্ত দুঃখ শীঘ্রই শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে ক্যান্নান আসার কারণে সেল না করতে পারায় ভীষণ রেগে যায় রুকুর বস। কান্নান দ্রুত টাকা কামানোর পরিকল্পনা করতে থাকে। বোল্ট আরিভুকে জিজ্ঞেস করে যে সে কি এমন কাউকে খুঁজে পাবে এখানে যে সুদের উপর টাকা ধার দেবে। আরিভু বলে সেখানে কেবলমাত্র একজন লোকই আছে, সে হলো সেই মাফিয়া ধর্মা, যার কাছ থেকে কল্পনাও টাকা ধার নিয়েছিল। তারা দুজনেই ধর্মার আখড়ায় যায়। সেখানে ক্যাসিনো খেলা হচ্ছিল। বোল্ট আরিভুর কাছ থেকে 5 রিঙ্গিত চায় এবং তাকে বলে যে আমি এটা তোমাকে দ্বিগুণ করে দেব। সে পোকার খেলে টাকা দ্বিগুণ করে ফেলে। এরপর একের পর এক সে হ্যান্ডস খেলতে থাকে এবং প্রতিটাতেই সে জয়ী হতে থাকে। ধর্মা দূর থেকে দেখে যে বোল্ট অনেক টাকা জিতে যাচ্ছে। তখন সে নিজেই আসে এবং তার বোর্ডে বসে পড়ে। তারপর ধর্মা নিজেই বোল্ট ক্যাননের সঙ্গে খেলা খেলতে থাকে। বোল্ট ক্যানন প্রথমে ধর্মাকেও পরাজিত করেছিল, কিন্তু ধর্মা এরপর খেলায় সব বাজি ধরে বসে, অর্থাৎ অল ইন দেয়। কিন্তু বোল্টের কাছে এত টাকা ছিল না, তাই ধর্মা তাকে বলে যে তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে পরে পরিশোধ করতে পারো। বোল্ট ক্যানন তখন ধর্মার কাছ থেকে 10 লাখ রিঙ্গিত নেয় পোকার খেলা কন্টিনিউ করার জন্য, কিন্তু সেই দানে সে হেরে যায়। আসলে হেরে যায় বলাটা ঠিক হবে না, ধর্মা তাকে প্রতারণা করে জিতে যায়। বোল্ট ক্যানন বুঝে ফেলে ধর্মা প্রতারণা করে 2টা এস অর্থাৎ 2টা টেক্কা ডেকে রেখেছিল। সে এর প্রতিবাদ করলে ধর্মা তার লোকদের ডেকে বোল্ট ক্যাননকে আটকে ফেলে। সে তাদের পাসপোর্ট আটকে রাখে এবং 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার চুক্তিতে জোর করে তাদেরকে দিয়ে স্বাক্ষর করায়। আরিভু বোল্ট ক্যাননের উপর বেশ রেগে যায় এবং সে তাকে বলতে থাকে যে আমি তোমাকে খেলতে নিষেধ করেছিলাম, বেটিং করে তুমি তোমার সব টাকা হারিয়েছ, এখন ধর্মা তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। বোল্ট ক্যানন বলে সে খেলাতে জিতেই গিয়েছিল, ধর্মা প্রতারণা করে তাকে হারিয়েছে। ধর্মার অনেক ক্ষমতা ছিল, সেখানকার পুলিশকে কিছু বলেও কোনো উপায় হতো না, তাই বোল্ট চাচ্ছিল তাকে নিজস্ব উপায়ে শিক্ষা দিতে। দ্রুত টাকা কামানোর জন্য বোল্ট তখন একটা ব্যাংক লুটের পরিকল্পনা করে। সে এই ব্যাপারটা আরিভুর সঙ্গে শেয়ার করে, তবে আরিভু শুরুতে রাজি হয় না এবং ধর্মার কাছে মাফ চাইতে চায়। সেখানে ধর্মার নির্মমভাবে মানুষকে অত্যাচার করতে দেখে অবশ্য সে ফেরত গিয়ে বোল্ট ক্যাননের সাথে ডাকাতির কাজে যোগ দিতে রাজি হয়। তারপর বোল্ট ক্যানন আরিভুকে বলে যে তুমি শুধু একটা বাইকের ব্যবস্থা করো। বোল্ট ক্যানন ডাকাতির জন্য প্রস্তুতি নেয়। তার প্ল্যান ছিল ব্যাংকের টাকার ভ্যান লুট করবে সে। বোল্ট মুখোশ পরে ব্যাংকের ভ্যান থেকে টাকা লুট করে। সে সময় বেশ কিছু পুলিশ অফিসার আসে তাকে থামাতে। সবাইকে সে পরাস্ত করে, তবে একজন পুলিশ অফিসার তার মুখের মুখোশ প্রায় খুলে ফেলেছিল। বোল্ট ক্যানন অবশ্য তার পায়ে গুলি করে এবং টাকা নিয়ে নিজের পোশাক বদলে আরিভুর সাথে পালিয়ে যায়। এরপরে একটি ঘটনা আমাদের সামনে আসে যে পুলিশ অফিসারের পায়ে গুলি লেগেছিল তিনি আর কেউ নন, তিনি হলো রুকুর সৎ বাবা রাজা দুরাই। পরের দিন বোল্ট ক্যানন চুরি হওয়া সমস্ত টাকা বাড়ি নিয়ে আসে। আরিভু তাকে জিজ্ঞেস করে যে এখানে কত টাকা আছে। তারা নিউজ চ্যানেল চালু করে এবং জানতে পারে সেখানে প্রায় 40 কোটি টাকা রয়েছে। আমরা তখন একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে এই ঘটনাটি তদন্ত করছিল। সে নোটগুলোর সিরিয়াল নাম্বার নোট করে নেয়। এই নাম্বারগুলো যেখানেই খরচ করা হবে সেখান থেকেই তারা চোরকে পাকড়াও করবে।
এ ব্যাপারটা অবশ্য বোল্ট আগে থেকেই জানতো, তাই সে টাকাগুলো আপাতত খরচ করার কোনো পরিকল্পনা করে না, বরঞ্চ টাকাগুলো দিয়ে সে বিটকয়েনে ইনভেস্ট করার চিন্তা করে। তারপর দিন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। খবর থেকে বোল্ট জানতে পারে যে একটা লটারির টিকিটে 20 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়া আসার সময় একটি লটারির টিকিট কিনেছিল বোল্ট এবং সে চেক করে দেখতে পায় সেই লটারির টিকিটটাই 20 কোটি টাকার লটারি জিতেছে। বোল্ট ক্যানন এবং আরিভু দুজনেই আনন্দে লাফিয়ে ওঠে। তবে এই লটারিটা আর একদিন আগে পেলে তাদের এত রিস্ক নিয়ে ব্যাংক ডাকাতি করা লাগতো না। অন্যদিকে মালয়েশিয়ার পুলিশ ব্যাংক ডাকাতির তদন্ত করছে এবং সেখানে কান্নান কিছু গুলি ফায়ার করেছিল। আশ্চর্যজনকভাবে সেই বুলেটে ফিঙ্গারপ্রিন্ট পায় পুলিশ ধর্মা এর। ফলে মালয়েশিয়ার পুলিশ ধর্মাকে গ্রেফতার করে। এখানে একটা নতুন টুইস্ট বের হয়ে আসে যে ধর্মায়ের কাছে যখন আরিভু মাপ চাইতে গিয়েছিল তখন গোপনে কান্নান ধর্মার বাড়ি থেকে একটি বন্দুক চুরি করে এবং একই বন্দুক দিয়ে সে পুলিশ অফিসার রাজাকে গুলি করেছিল। সেই কারণে পুলিশ ধর্মাকেই ব্যাংক লুটেরা ভেবে নেয় এবং তাকে ব্যাংক লুটের দায়ে গ্রেফতার করে। আরিভু কল্পনার মাধ্যমে লটারির টাকা আনায়। কল্পনাও তাদের ব্যাংক ডাকাতির কথা জানতে পারে। ডাকাতি করা টাকা দিয়ে বিটকয়েন কিনে ফেলার সিদ্ধান্ত নেয় তারা, যেহেতু সেই টাকা এর সিরিয়াল নাম্বার ধরে পুলিশ খোঁজ করছিল। আপাতত লটারি জেতার টাকা দিয়ে তারা খরচ করতে থাকে। এরপর বোল্ট কান্নান রুকুকে লটারি জেতার কথা জানায় এবং বলে, আজ তোমার সমস্ত দুঃখের অবসান হবে। রুকু তার সৎ বাবাকে 10 লাখ রিঙ্গিত দিয়ে বাড়ির মালিকানা নেয়ার জন্য তাকে রেস্টুরেন্টে ডেকে বোল্ট কান্নানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বোল্টকে দেখে রাজা হতবাক হয়ে যায় এবং বলে সেদিন ব্যাংক ডাকাতির সময় সে আয়নাতে বোল্টের মুখ দেখেছিল। সে বোল্টকে আড়ালে নিয়ে যায় এবং তাকে ডাকাতির সমস্ত টাকা দিয়ে দিতে বলে, আর তা না হলে ডাকাতির মামলা তো খাবেই, সেই সঙ্গে পুলিশকে গুলি করার মামলাতেও অনেক বছর জেলে থাকতে হবে বোল্ট কান্নানকে। এদিকে পরদিন ধর্মাও জামিন পেয়ে যায়। সে বাজিতে হেরে যাওয়া 5 লাখ টাকার জন্য আরিভুকে ধরে ফেলে, কিন্তু আরিভু ভয়ে বোকার মতো কিভাবে কান্নান ধর্মায়ের পিস্তল চুরি করে ব্যাংক ডাকাতি করেছিল তার সব কিছু খুলে বলে। ধর্মাও এবার ব্যাংক লুটের পুরো টাকা চেয়ে বসে। তারপর বোল্ট ক্যানন সবার সাথে মারামারি করে সেখান থেকে পালিয়ে যায় এবং আরিভিও গোপনে সেই স্থান ত্যাগ করে। এতদিন রুকু জানতো না ডাকাতির ব্যাপারে, তবে একদিন সে বোল্টের বাড়িতে গিয়ে লুট করা টাকা দেখতে পায়। তখন কল্পনা স্বীকার করে ব্যাংক লুটের কথা। কল্পনা এবং আরিভু রুকুকে বলে যে বোল্ট ক্যানন রুকুর সুখের জন্যই এই ব্যাংক ডাকাতির কাজটা করেছিল, যাতে সে তার বাবার কাছ থেকে দূরে থেকে সুখী জীবনযাপন করতে পারে। এই কথা শুনে রুকু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বোল্ট ক্যাননকে মাফ করে দেয়। বোল্ট ক্যানন ভাবে যে পুলিশ আমাকে খুঁজছে এবং ধর্মাও টাকার জন্য আমার পেছনে লেগে আছে এবং আমার পাসপোর্ট এবং ভিসাও ধর্মার কাছে। তারপর পরবর্তী দৃশ্যে বোল্ট ক্যানন, আরিভু, কল্পনা এবং রুকু একসাথে একটা পরিকল্পনা করে। পরিকল্পনা করার পর বোল্ট ক্যানন কল্পনাকে বলে যে কল্পনা রাজা মেয়েদেরকে পছন্দ করে, তুমি বাড়ি গিয়ে তাকে আটকে রাখো এবং তার সঙ্গে সময় কাটাও। তারপর বোল্ট ক্যানন রুকুকে থানায় গিয়ে রাজার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করতে বলে। তারপর আরিভুকে বলে সে ধর্মার কাছে গিয়ে বলতে যে বোল্ট ক্যানন রাজার বাড়িতে সমস্ত ব্যাংক লুটের টাকা নিয়ে লুকিয়ে আছে। এখন বোল্ট ক্যানন বলে যে রাজা এবং ধর্মা বাড়িতে এলে আমি তাদের দুজনকেই ব্যাংক ডাকাতির মামলায় ফাঁসাবো। পরিকল্পনা অনুযায়ী কল্পনা রাজাকে বিভ্রান্ত করতে বাড়ে যায় এবং তখন সে রাজাকে ব্যস্ত রেখেছিল। সেই ফাঁকে রুকু নিজের শরীরে নিজেই মারের দাগ বসিয়ে থানায় যায় এবং সেখানে তার সৎ বাবার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করে। তারপর পুলিশ রুকুকে নিয়ে রাজার বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে কল্পনাকে নিয়ে রাজা নিজের বাড়িতে আসছিল সময় কাটানোর জন্য। রুকু এবং কল্পনা দুজনেই নিজেদের লোকেশন শেয়ার করতে থাকে বোল্টের কাছে। এদিকে আরিভু ধর্মাকে গিয়ে বলে যে বোল্ট ক্যানন টাকা নিয়ে রাজার বাড়িতে লুকিয়ে আছে। তখন ধর্মা টাকা কেড়ে নেয়ার জন্য রাজার বাড়িতে চলে আসে এবং দুজনের মধ্যে বেশ লড়াই হতে থাকে। বোল্ট ক্যানন এক পর্যায়ে ধর্মার সমস্ত লোককে হত্যা করে এবং ধর্মাকেও গুলি করে মেরে ফেলে। অন্যদিকে রাজা কল্পনাকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু কল্পনা রাজাকে ফাঁকি দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। রাজা বাড়িতে এসে দেখে ধর্মা মারা গেছে এবং তার দেহ সেখানে পড়ে আছে। রাজা আরো দেখতে পায় সেখানে ব্যাগ ভর্তি টাকা পড়ে আছে এবং তাও চুরি হওয়া ব্যাংকের সিরিয়াল নাম্বার সহ টাকা। সে ভাবতে থাকে এই টাকা কোথা থেকে এসেছে। তারপর সেখানে উদয় হয় বোল্ট কান্নান। তাদের মধ্যে মারামারি হয় এবং এক পর্যায়ে তাকে সেখানে মারধর করে অজ্ঞান করে রেখে যায় বোল্ট কান্নান। এর মাঝে কল্পনা রাজার গাড়িতে ব্যাংক লুটের টাকার বাকি অংশ ভরে রাখে। রাজা জ্ঞান ফিরে পাবার আগ দিয়ে রুকু পুলিশের সাথে রাজার বাড়িতে পৌঁছায়। রাজা রুকুকে দেখে পিস্তল নামিয়ে ফেলেছিল, কিন্তু আগে থেকেই প্ল্যান অনুযায়ী রুকুর মোবাইলের মাধ্যমে ব্লুটুথ স্পিকারে পিস্তলের গুলির শব্দ বাজানো হয়।
পুলিশ মনে করে গুলিটা রাজাই করেছে। ফলে পুলিশও ফায়ার ওপেন করে এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে রাজদুরাইয়ের মৃত্যু হয়। পরের দিন মালয়েশিয়ান পুলিশ টিভিকে জানায় যে রাজা এবং ধর্মা ব্যাংক থেকে সমস্ত টাকা চুরি করেছিল। রাজার গাড়িতে টাকা পাওয়া গেছে এবং বাসায়ও টাকা পাওয়া গেছে। সেই টাকা ভাগাভাগি নিয়ে মারামারিতেই রাজা ধর্মাকে হত্যা করেছিল। পুলিশ যখন রাজাকে ধরার চেষ্টা করে তখন সে পুলিশের উপর গুলি চালায়, তাই পুলিশও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলে অবশ্য লুট হওয়া সমস্ত টাকাও উদ্ধার হয়েছিল, তাই পুলিশ কোনো মতে মামলাটি বন্ধ করে দেয়। সমস্ত সমস্যা সমাধানের পর বোল্ট ক্যানন, রুকু আরিহু এবং কল্পনা জাহাজে ভ্রমণ করছিল। তাদের হাতে তখন অনেক টাকা, তারা লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করছিল। তখন আরিভুর কাছে দেশ থেকে তার এক বন্ধুর ফোন কল আসে। তখন আরিভু তার বন্ধুকে বলে, তুমি গ্রাম থেকে যে বোল্ট ক্যানিয়নকে পাঠিয়েছিল সে তো মালয়েশিয়াতে আমাকে কোটিপতি করে দিয়েছে। তখন তার বন্ধু তাকে বলে, আমাদের গ্রামের বোল্ট ক্যানন তো কোথাও যায়নি, সে তো আমার সামনেই আছে। আসলে আসল বোল্ট ক্যানন ভিসা সংক্রান্ত জটিলতায় সেদিন প্লেনেই উঠতে পারেনি। এই কথা শুনে আরিভু হতবাক হয়ে যায়। আরিভু বোল্ট ক্যাননকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? এখানে নায়ক তার আসল পরিচয় প্রকাশ করে না, আর নায়কের সেই হাসি মুখেই সিনেমাটা শেষ করা হয়। এই সিনেমাটি দুর্নীতি ও বিপদ দ্বারা পরিপূর্ণ একটা শহুরে পরিবেশের মধ্যে বন্ধুত্ব এবং জাস্টিসের এক দারুণ গল্প ফুটিয়ে তুলেছে। অ্যাকশন, দারুণ নাটকীয়তা এবং আবেগপূর্ণ মুহূর্তগুলো জীবনের কঠোর বাস্তবতার মাঝে সাহস এবং ঐক্যকে উৎসাহিত করে। উন্নত দেশে গিয়েও কিভাবে মানুষ সুদের লোন নিয়ে সেই সুদের চক্রে আটকে পড়ে, সেই শিক্ষাও এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমা শেষে নায়কের পরিচয় অজানাই থেকে যায়। সে কি একজন চোর, একজন নায়ক, নাকি একজন সত্যিকারের যোদ্ধা? এরকম প্রশ্নই আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। তো বন্ধুরা, সিনেমাটির শেষ অংশ কি আপনাকেও ভাবিয়ে তুলেছে? আপনার মতে নায়ক আসলে কে ছিল? তার অতীত কি হতে পারে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।